ওয়েলকাম। আমি দেবাশিস সাহা। আমি এসেছি তোমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে সিরিজ চলছিল সেটা আমি করাবো আজকে ক্লাস। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উপর ক্লাস করেছিলাম। আমাদের বুকস অ্যান্ড অথর্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তারপর হচ্ছে আমাদের জার্নাল, ম্যাগাজিনস অ্যান্ড জার্নালস, ঠিক আছে, অ্যান্ড নিউজ পেপার ম্যাগাজিন অ্যান্ড জার্নালস করেছিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে আমি একটা নতুন এপিসোড ধরেছি, সেটা হচ্ছে যে ক্রোনোলজি অফ এম কে গান্ধী। প্রত্যেকটা সাল ওয়াইজ এম কে গান্ধীর সেই ঘটনাগুলো আমরা একটু আলোচনা করব। সঙ্গে এম কে গান্ধীর যে আদর্শগুলো ছিল, আইডিওলজি যেগুলো ছিল, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার বুকস, তার ম্যাগাজিন, সব সব পুঙ্খানুপুঙ্খ। এখানে আমার যেটা একটু বলবার আছে সেটা তোমরা একটু মনে রাখো যে আমি, তার আগে আমার একটু নিজের পরিচয় দিয়ে রাখি। আমি দেবাশিস সাহা। আমি 18 বছর ধরে একটা বিখ্যাত প্রতিষ্ঠানের, মানে যেখানে গভর্নমেন্ট সার্ভিস দেওয়া হয়, তা ডব্লিউবিসিএস এবং আইএস এর আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, হিস্ট্রি। ক্লিয়ার? বর্তমানে আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে, এবং তোমরা খুব ভালো করে জিনিসটাকে খুব এনজয় করো যে এখানে আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে গেলে এই টপিকস গুলো কতখানি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু ধরে ধরে আলোচনা করব। তার আগে আমি বলে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের কি বলবো স্পেশাল ক্লাস করছো, আমাদের প্লাস ক্লাসে যাওনি, আনাকাডেমি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবিলম্বে করে দাও। তার কারণ তোমাদের আমি একটু বলে দিই, পুজোর সময় হাতে তোমাদের কাছে টাকা আসছে। ক্লিয়ার? তার কারণ পুজোর সময় তোমাদের জামা কাপড় কেনবার জন্য টাকা আসছে। সেই টাকাটা এবার জামা কাপড় না কিনে, কারণ এবার বুঝতে পারছো কোভিড-19 যা পরিস্থিতি, রাস্তায় বেরোলে যেখান থেকে সংক্রমণ হবে না তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমার মনে হয় একটু বাড়িতে থেকে আনএকাডেমিটা সাবস্ক্রাইব করে নেওয়া বেটার। পুজো প্রত্যেক বছরই আসবে, কিন্তু পরীক্ষাটার জায়গাটা কিন্তু বয়সটা আমাদের বেড়ে যাবে, স্প্যানটা কমে যাবে। তাই সেই জন্য আমি তোমাদের বলি, তোমরা অবিলম্বে এই ডব্লিউবিসিএস এর জন্য ট্রেনিং নাও। যাই হোক, আমি একটুখানি বলে দিই যে আমাদের আনএকাডেমি সাবস্ক্রাইব করতে গেলে তোমাদের একটু কি করতে হবে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই যে দেখো, এখানটা লেখা আছে আমাদের ডিএসএসআর, অ্যাপ্লাই দিস কোড ডিএসএসআর। তোমরা এই রেফারেল কোডটা ইউজ করো, গেট 10% ডিসকাউন্ট। এবং সেই ডিসকাউন্টের থেকে তুমি বেশি পেতে পারো। তার কারণ আমি একটা বলে দিচ্ছি, যেহেতু তোমার আগের কিছু ক্লাস দেখা আছে, সেই জন্য তুমি আরো ডিসকাউন্ট বেশি পেতে পারো। ঠিক আছে? এবং এইখানে দেখো, এই যে এইচটিটিপিএস আনএকাডেমি, এখানে পুরো আমি এটা দিয়ে দিয়েছি। তোমার যেখানটায় ডিএসআর প্লাস ডিউরেশন 24, তোমরা দেখতে পাবে যে কোন মাসের জন্য কত টাকা। তো আমি বলবো তোমরা 2 বছরের জন্য ভর্তি হও, সেখানে অনেক বেশি তোমার সাবস্ক্রাইব করলে অনেক সুবিধে। তোমার 24 আওয়ার্স ইন্টু 7 ডেজ তুমি পুরো ক্লাস করতে পারবে, এবং সব ধরনের ক্লাস তুমি করতে পারবে। ক্লিয়ার? আমার মনে হয় 2 বছরের সাবস্ক্রাইব করা অনেক বেটার, এবং তোমার মানিটারি দিক থেকেও তুমি অনেক বেনিফিটেড হবে। ঠিক আছে? আর দেরি নয়, তাহলে ডিএসএসআর তোমরা এই রেফারেল কোডটা ইউজ করে তোমরা ক্লাস শুরু করে দাও। যাই হোক, আমি যেটা একটু বলছিলাম, আজকে আমি যে টপিকটা নিয়ে একটু যাব, আমাদের গান্ধী। গান্ধীর আমরা অনেকটা দূর বলে ফেলেছিলাম, আমরা তারপর একটু যাব। দেখো, গান্ধীর আমি পুরোপুরি বায়োগ্রাফিটা যেভাবে আমি ইয়ার ওয়াইজ সাজিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছিলাম, এগুলো আমাদের হয়ে গেছে। 1922 আমি বলেছিলাম যে অ্যারেস্টেড অফ সবরমতী ইনচার্জ অফ সিডিশন, সবরমতী ইনচার্জ অফ সিডিশন অফ ইয়ং ইন্ডিয়া। ও ইয়ং ইন্ডিয়ার পত্রিকাটাতে তার যে বলা কথাবার্তাগুলো যেগুলো উনি বলেছিলেন, সেগুলো ব্রিটিশরা খুব সন্তুষ্ট ছিল না, এবং যার জেরে গান্ধীজি আগের নন কোঅপারেশন মুভমেন্টের নেতৃত্ব দেওয়া এবং ইয়ং ইন্ডিয়া পত্রিকায় ব্রিটিশ বিরোধী কথাবার্তাগুলো বলার জন্য তাই কি করা হলো, 6 ইয়ার্স এর জন্য ইমপ্রিজনমেন্ট করা হলো, গ্রেট ট্রায়াল। তাই তো? আহমেদাবাদ বিফোর জাজ ব্রুমফিল্ড, এবং সেন্টেন্স টু 6 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট ইন ইয়ারবেতা জেল। এই ইয়ারবেতা জেলটাকে গান্ধীজি মনে করতো মন্দির বা মা মনে করতো, যেখানে গান্ধী দীর্ঘদিন জেল কাটিয়েছেন। 1923 রোড সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। এই ইয়ারই গান্ধীজি পাবলিশ করলেন ইন পার্ট অফ হিস অটোবায়োগ্রাফি ইন প্রিজন। জেলে বসেই কিন্তু গান্ধীজি তার অটোবায়োগ্রাফির বাকি পার্টটা এখানে শেষ করলেন। এবং আমি বলে দিই, 1923তেই আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টার্ট করেছিল কি, আমাদের সত্যাগ্রহ। কি নাম ছিল সেই সত্যাগ্রহের? ঝান্ডা সত্যাগ্রহ, ফ্ল্যাগ সত্যাগ্রহ, আর নাগপুর সত্যাগ্রহ। কি বললাম? ফ্ল্যাগ সত্যাগ্রহ আর নাগপুর সত্যাগ্রহ উনি স্টার্ট করেন।
1924 was operated on for appendix on unconditionally released from prison in February. তাহলে 22 তে জেল হয়ে গেছিল এবং জানুয়ারি 24 কিন্তু গান্ধীজি 1 month 10 year 1 year 10 months জেল খাটার পরে মুক্তি পেলেন। 1924 September began 21 days great fast at Muhammad Ali's home. There 21 দিন একটা গ্রেট ফাস্ট করলেন মোহাম্মদ আলীর হোমে। আমাদের মোহাম্মদ আলী হোমে যখন তিনি এই করলেন, ফাস্টিংটা করলেন, কিসের জন্য? কমিউনাল রাইট বিটুইন হিন্দু আর মুসলিম, যে কমিউনাল রাইট হয়েছিল তার প্রতিবাদে এটা উনি বললেন। স্পেশালি অ্যাট কোহাটে হয়েছিল। নেক্সট 1925 presided over Congress session at Belgaum Street. গান্ধীজি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম প্রেসিডেন্ট হয়েছিলেন 1924 বেলগাঁও সেশনে। 1925 fasted at Sabarmati for 7 days because of the misbehavior of members of ashram. আবার তিনি ফাস্ট করলেন কারণ যেহেতু সবরমতী আশ্রমে মিসবিহেভ করা হচ্ছে তার মেম্বারদের। 25 ডিসেম্বর কি হলো? অ্যানাউন্সড 1 year পলিটিক্যাল সাইলেন্স, পুরো 1 বছরের জন্য সাইলেন্ট হয়ে গেলেন। অ্যান্ড ইমোবালিটি অ্যাট কংগ্রেস সেশন কানপুর, এবং কংগ্রেসের সেশন হলো কোথায়? কানপুরে। এবং কানপুর সেশনে আমাদের প্রেসিডেন্ট হলেন কে? আমাদের সরোজিনী নাইডু। বেশ। 1927 নো ট্যাক্স সত্যাগ্রহ ক্যাম্পেইন লঞ্চড অ্যাট বারদৌলি লেড বাই সর্দার প্যাটেল। ক্লিয়ার? 27 নো ট্যাক্স ক্যাম্পেইন করলেন বারদৌলিতে। ক্লিয়ার? এবং যে সত্যাগ্রহটা 1928 সম্পূর্ণ হলো। December 1928 moved compromise resolution at Congress session at Calcutta calling for complete independence with 1 year, or sets the began in another all Indian সত্যাগ্রহ camp. বেশ, কি হলো? মুভ কম্প্রোমাইজ করলেন রেজলিউশন অফ কংগ্রেস সেশন অ্যাট ক্যালকাটা, যেখানে মতিলাল নেহরু করলো ইউথ কংগ্রেস তৈরি করলো। হলো 1929 মার্চ অ্যারেস্টেড ফর বার্নিং ফরেন ক্লথ ইন ক্যালকাটা অ্যান্ড ফাইন্ড 1 রুপি, 1 টাকা তাকে জরিমানা করা হলো। কি হলো? ফরেন ক্লথ গুলো সে পুড়িয়ে দেওয়ার জন্য। নেক্সট তারপরে চলে যাই 1930 কংগ্রেস সেশন এট লাহোর ডিক্লেয়ার্ড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাইলেন অ্যান্ড বয়কটেড অফ ওয়ান লেজিসলেচার অ্যান্ড ফিক্সড জানুয়ারি 26 অ্যাজ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে। কংগ্রেসের তরফ থেকে 26 জানুয়ারি 1930 সালে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হলো। থার্ড অল ইন্ডিয়া সত্যাগ্রহ ক্যাম্পেইন বিগ্যান। আবার কি হলো? থার্ড অল ইন্ডিয়া সত্যাগ্রহটা শুরু হয়ে গেল। 12 March 1930 set out from Sabarmati with 79 volunteers. কি করলেন? সবরমতী আশ্রম থেকে 79 volunteers মানে ইনক্লুডিং গান্ধী, as whole world watched on the historic salt march 241 miles to sea of Delhi. ঠিক আছে? ডান্ডি, দিল্লি ডান্ডি। তাহলে সবরমতী আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে রওনা দিলেন 12 মার্চ। গান্ধীকে নিয়ে হচ্ছে 79 এবং একজন ওমেন ছিলেন যার নাম হলো সরোজিনী নাইডু। এবং এখানে একজন বিখ্যাত সিঙ্গার পার্টিসিপেট করেছিল যার নাম বিষ্ণু দিগম্বর পালুস্কর, এবং তিনি এই গানটাও গেয়েছিলেন, রঘুপতি রাঘব রাজারাম। ক্লিয়ার? মনে থাকতে হবে 241 মাইলস অতিক্রম করলেন। 5th আমাদের এপ্রিল পৌঁছালো, রিচ করলো, এবং 6 এপ্রিল নিজে হাতে সল্ট তৈরি করে ভাঙলেন। যখন গান্ধীজি ডান্ডি মার্চ করেছিল সুভাষচন্দ্র বোস সেটাকে বলেছিল তোমার কি নেপোলিয়নের প্যারিস যাত্রার সঙ্গে তুলনা করেছিল। 6 এপ্রিল 30 ব্রোক সল্ট ল, এখানে বলা হলো হোলউড ওয়াচড 1930 May arrested an armed policeman at Karadi and imprisonment Yarbeta jail without trial. বিনা বিচারে ইয়ারবেতা জেল হয়ে গেল। 100,000 person arrested. প্রায় অনেক, প্রায় 10,000 মানুষ এখানে অ্যারেস্ট হয়েছিল। There was no Congress in December because all leaders were in jail. কোনো আর কংগ্রেসের লিডার ছিল, সবাই জেলে চলে গেছে। 31 জানুয়ারি released unconditionally with 30 other Congress leaders. 30 জনের সঙ্গে তিনি মুক্ত হলেন। 31 গান্ধী আরউইন প্যাক্ট হলো signed which ended in civil disobedience. ফার্স্ট পর্যায়ে সিভিল ডিসঅবিডিয়েন্স থেমে গেল 31 গান্ধী আরউইন প্যাক্ট, এটাকে দিল্লি প্যাক্ট বলি। 31 আগস্ট sailed from Bombay accompanied by Desai, Leh, Naidu and Mira for the second round table conference উনি যোগ দিলেন। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ওমেন হিসেবে পার্টিসিপেট করলেন আমাদেরকে সরোজিনী নাইডু। হলো by C.F. Andrews. হলো 31 autumn beside Kingsley Hall in London, slums broadcast by America, visited universities, met, celebrated and attend round table conference session. Round table conference session meet করলেন। 31 December left England for Switzerland where he met Romarola and Italy where he met Mussolini. প্রথমে রমারোলা পরে মুসলিনের সঙ্গে মিট করলেন। 31 December arrived in India, ভারতে ফিরে এলেন, was authorized by Congress to new Satyagraha campaign, 4th nationwide effort.
আবার তিনি নতুন করে সত্যাগ্রহ শুরু করলেন। 30 January arrested in Bombay with Sardar Patel and detained without trial ইয়ারবেতা জেল। আর ইয়ারবেতা জেলে উনি বন্দী হলেন। 32 September began perpetual fast unto death। পুরো পারপেচুয়াল একটা ফাস্টিং শুরু হলো। Well, while in prison in protest of British action, giving separate electorates to untouchables. Separate electorates to untouchables. 32 September 26 বলছে conclude epic fast। এই বিখ্যাত epic epic কি বলে এটা ফাস্টিং করলেন with heroic cell scenes in presence of Tagore after British accepted Yarweta Pact। 32 December joint fast initiated by another prisoners হলো আপ্পা সাহেব পট্টবর্ধন against untouchability but fast ended in the 2 days। ঠিক আছে, দুদিনের জন্য ফাস্টিং করলেন। 33 began weekly publication of Horizon in place of Young India। Young India জায়গায় হরিজন পত্রিকা পাবলিশ করলেন। 33 8 March began self purification for first 21 days against untouchability and was released from prison by government on first day। Fast concluded after 24 days। না, আবার উনি 21 দিনের জন্য অনশন করলেন। 33 July disbanded সবরমতী আশ্রম which became center of কি বলছে রিমুভাল অফ আনটাচেবিলিটি, যেটা একটা আনটাচেবিলিটি মানে একটা খুব রিলায়েবল একটা জায়গা তৈরি হয়েছিল, যার নাম হয়ে গেছে হরিজন আশ্রম। 33 August arrested and imprisoned Yerweta for 4 days with 34 members। গান্ধী তার 34 জন সঙ্গী নিয়ে 4 দিনের জন্য ইয়ারবেতা জেলে গেল of his ashram when he refused to leave Yerweta village for Pune। ঠিক আছে, রিফিউজ করলেন জেল থেকে ছাড়তে। he was sentenced to 1 year's imprisonment at Yerweta এবং 1 বছরের জন্য জেল নিলেন। 33 August 16 began fast against refusal to government to grant him permission to work against untouchability। হলো began fast against refusal of government to grant him permission to work against untouchability while in prison। On 5th day of fast he was removed to কোথায় গেল শাসন হসপিটাল। His health was বলছে precarious। He was unconditionally released on 8th day। 33 November began 10th month tour of Evar province in India to help an untouchability। Okay, November in 33 কস্তুরবা arrested and imprisoned in 6 time in 2 years। 2 বছরের জন্য কস্তুরবা জেলে সবার কিন্তু জেল হয়েছিল কস্তুরবা। 34 summer the separate attempt made of his life। 34 July first head of withdraw ashram to 7 days in বলছে penance against intolerance of বলছে opponents of his movement হলো against untouchability। Okay, 34 7th April পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের কি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। 34 launched all India village industries association। অল ইন্ডিয়ান ভিলেজ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন তৈরি করলেন। 35 হেলথ ডিক্লাইন্ড, স্বাস্থ্য খারাপ হলো। মুভ টু বম্বে টু রিকভার, এবং সেখানে বম্বেতে গেলেন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য। 36 visited Shiagon, a village or Wardha in the central province, and decided to settle there। This was named Sevagram। তাই তো সেই জায়গাটার নাম আমরা দিয়েছিলাম সেবাগ্রাম। In 1940 and eventually became an ashram for his disciples। এবং এটা তার শিষ্যদের এটা কি হয়েছিল, একটা আশ্রম হয়েছিল, রেসিডেন্সি হয়ে গেছিল। January 37 visited Trivankur for removal of untouchability। ত্রিবাঙ্কুরে গেলে আনটাচেবিলিটিকে রিমুভ করতে, ঠিক আছে। 38 বলছে অটাম ট্যুর অফ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এনডব্লিউএফপি তে গেলেন উইথ দ্য খান আব্দুল গফর খানের সঙ্গে মিট করতে। 39 March began fast unto death as per the সত্যাগ্রহ ক্যাম্পেইন ইন রাজকোট। রাজকোটের সত্যাগ্রহ, রাজকোট সত্যাগ্রহ বললাম। রাজকোট সত্যাগ্রহের উদ্দেশ্যে উনি কি বললেন, আনটু ডেথ উনি কি করলেন, ফাস্টিং করলেন। ফার্স্ট ended 4 days later when Viceroy appointed as arbitrator। ঠিক আছে, ভাইসরয় কে অ্যাপয়েন্ট করা হলো যেখানে এই অরবিটার থেকে মুক্তির জন্য। 1940 October launched limited individual civil disobedience campaign।
against British refusal to allow India to express their opinion regarding World War II. 23,000 persons imprisoned within a year. 23,000 মানুষ গ্রেপ্তার হলো এক বছরের মধ্যে। এই অবস্থায় আমি তোমাকে বলে দিই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ তৈরি হলো। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের ফার্স্ট সত্যাগ্রহ ছিলেন আচার্য বিনোবা ভাবে এবং সেকেন্ড সত্যাগ্রহ ছিলেন জওহরলাল নেহরু। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা দেয়। সেকেন্ড সত্যাগ্রহ কে ছিল? 1942 Horizon resumed publication after being suspended for 15 months. আচ্ছা, কি হলো? হরিজনটা বেরোলো। হরিজন পত্রিকাতে এমন কিছু গুরুগম্ভীর লেখা ছিল যেটার জন্য সাসপেন্ডেড ফর 15 মাস, দেব 1 বছর 3 মাস বন্ধ করে দিল। March 1942, Mr. Stafford Cripps in New Delhi, but called his proposal a post-dated check. তাই তো? স্ট্যাফোর্ড ক্রিপস এলো উইনস্টন চার্চিলের কথা মতো, সেখানে ভারতবর্ষকে বললো একটা ডমিনেন্স স্ট্যাটাস দেবে, কিন্তু বাট সেটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ছিল না। কি বলছে? নিউ দিল্লি বাট কল্ড হিজ দিস প্রপোজাল এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক। এটা গান্ধীজি বলেছিল ফেল করা অঙ্কের পরে একটা চেক, বাট হোয়ার আলটিমেটলি রিজেক্টেড বাই কংগ্রেস, যেটা কংগ্রেস রিজেক্ট করলো। 1942 মার্চ আগস্ট কংগ্রেস ফার্স্ট কুইট ইন্ডিয়া রেজলিউশন, আগস্টে কুইট ইন্ডিয়া রেজলিউশন তুলে 8 আগস্ট দ্য ফাইনাল নেশন ওয়াইড সত্যাগ্রহ ক্যাম্পেইন, এখন সমস্ত জায়গা না জাতি জুড়ে শুরু হয়ে গেল মুভমেন্ট উইথ গান্ধী as লিডার। আগস্ট 9 অ্যারেস্টেড উইথ আদার কংগ্রেস লিডার্স, কস্তুরবা গান্ধীও জেল হয়ে গেল। ইমপ্রিজন ইন আগা খান প্যালেস, দেখা এতক্ষণ ইয়ারবেতে জেলে যাচ্ছিল, হয়ে গেল আগা খান প্যালেসে। হলো নিয়ার পুনা উইথ populace removing, revolting in many parts of India. He began correspondence with Viceroy. ঠিক আছে, ভাইসরয়ের সঙ্গে করসপন্ডেন্স থাকলেন। আচ্ছা, 1942 আগস্ট মহাদেব দেশাই, গান্ধীর সেক্রেটারি অ্যান্ড intimate died in প্যালেস। ঠিক আছে, মহাদেব দেশাইয়ের কথা বললাম, গান্ধীর সেক্রেটারি, হ্যাঁ, ইন্টিমেট ডায়েড ইন প্যালেস, মারা গেলেন উনি। 43 ফেব্রুয়ারি began 21 days fast Aga Khan Palace to end deadlock negotiation between Viceroy and Indian leaders. কোনোরকম ভাবেই ভাইসরয় ইন্ডিয়ান লিডার্সদের সঙ্গে তোমার কি হলো, ডেডলক যেটা হয়েছিল লিডারদের সঙ্গে একটা আলোচনা করা। 20 ডে ফাস্ট, গান্ধী 21 দিন অনশন করেছিল আগা খান প্যালেস, এবং সেই ঘটনাটা হচ্ছে ডেডলকের কথা বলছে ভাইসরয় অ্যান্ড ইন্ডিয়ান লিডার্স। আচ্ছা, 44 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি Mahadev Desai began 21 days fast at Aga Khan Palace to end deadlock negotiations between Viceroy and Indian leaders. ঠিক আছে, বেশ। 44 ফেব্রুয়ারি 22 কস্তুরবা ডাইড ইন ডিটেনশন ইন আগা খান প্যালেস। ঠিক আছে, ডিটেনশন করতে করতে চলে গেলেন কে? কস্তুরবা রায় গান্ধী অ্যাট দ্য এজ অফ 74, 74 মারা গেল। ঠিক আছে, 6 May 1944 after decline in health, স্বাস্থ্যের অবনতি হলো, ওয়াজ রিলিজ আনকন্ডিশনালি, কি বলেছে আনকন্ডিশনালি ফ্রম ডিটেনশন। ক্লিয়ার? আফটার ডিক্লাইন দ্য হেলথ, যখন স্বাস্থ্য ভেঙে পড়লো, রিলিজড আনটাচেবিলিটি আনকন্ডিশনালি, হ্যাঁ, কোনো মানে কন্ডিশন ছাড়াই কি করেছিল? ফ্রম ডিটেনশন, ডিটেনশন চেয়েছিল। দিস ওয়াজ দ্য লাস্ট ইমপ্রিজনমেন্ট, গান্ধীর ক্যারিয়ার লাস্ট ইমপ্রিজনমেন্ট ছিল এটা। 6 May he had spent 2038 days in jail. গান্ধী জেল খেটেছিলেন দেখা যাচ্ছে 2338 দিন ইন জেল ডিউরিং হিজ লাইফ টাইম। সারা জীবনে 2338 দিন উনি জেলে কাটিয়েছিলেন। 365 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে প্রায় 7 বছর মতো জেলে কাটিয়েছিলেন। 1944 সেপ্টেম্বর ইম্পর্টেন্ট টকস উইথ জিন্না মুসলিম লীগ ইন বম্বে হিন্দু মুসলিম ইউনিটি। ঠিক আছে, 44 সেপ্টেম্বর জিন্না গান্ধী টক হলো কোথায়? মুসলিম লীগ ইন বম্বে অন হিন্দু মুসলিম ইউনিটি। 44 সালে ইম্পর্টেন্ট টকস উইথ জিন্না মুসলিম লীগের সঙ্গে হিন্দু মুসলিম ইউনিটির জন্য চাইলেন, কিন্তু কোনোরকম জিন্নার তরফ থেকে সেরকম সাড়া এলো না। 46 মার্চে কনফার্ড উইথ ব্রিটিশ ক্যাবিনেট মিশন নিউ দিল্লি, কনফার্ড উইথ ব্রিটিশ ক্যাবিনেট মিশন ইন নিউ দিল্লি। ঠিক আছে, কনফার্ট করতে গেলেন।
তাহলে জিন্না গান্ধী যখন টক হয়েছিল, যখন জিন্নাকে গান্ধী বলেছিল ম্যানিয়াক, জিন্না গান্ধীর কথা শোনেনি, এবং লর্ড মাউন্টব্যাটেনও যখন বইতে গেছিল জিন্নাকে, জিন্না যখন শোনেনি, তখন লর্ড মাউন্টব্যাটেনও তাকে ম্যানিয়াক বলেছিল। Yeah. 46 began 4 months tour in 49 village, 49 দিন এই ভিলেজে কাটানোর পর ইন ইস্ট বেঙ্গল টু উইল কমিউনাল রাইটিং অন মুসলিম রিপ্রেজেন্টেশন ইন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। 46-এ উনি কোথায় গেলেন? বাংলাদেশে নোয়াখালীতে গেলেন, ওটা পদযাত্রা করলেন এবং দেখানোর চেষ্টা করলেন যে এই মানে হিন্দু মুসলিম রাইট বা এগুলো কোনো সুরাহা করতে পারে না। 47 মার্চ began tour of Bihar to listen হিন্দু মুসলিম টেনশনস, হিন্দু মুসলিম টেনশন দূর করবার জন্য উনি চলে গেলেন বিহারে। সেখানে যতগুলো সম্ভব বাড়িতে গিয়ে উনি কিন্তু প্রচার করলেন, ক্লিয়ার, হিন্দু মুসলিম ইউনিটির জন্য। 47 মার্চ বিজ্ঞান কনফারেন্স ইন নিউ দিল্লি উইথ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ইন জিন্না। ঠিক আছে, কি বললাম? বিজ্ঞান কনফারেন্স ইন নিউ দিল্লি উইথ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ইন জিন্না। লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে জিন্নার টক হলো। 47 May opposed Congress decision to accept division of country into India and Pakistan। ঠিক আছে, কি বললাম? অপোস্ট কংগ্রেস ডিসিশন, কংগ্রেসের ডিসিশনটাকে অপোজ করা হলো। টু অ্যাকসেপ্ট ডিভিশন অফ কান্ট্রি ইন্টু ইন্ডিয়ান পাকিস্তান, এবং অ্যাকসেপ্ট করা হলো ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুটো দেশকে ভাগ করার জন্য। 15 আগস্ট 47 ফাস্টেড অ্যান্ড প্রে টু তোমার হচ্ছে কমব্যাট রাইটস। 46-এর যে দাঙ্গা হয়েছিল তাতে কলকাতাতে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন ক্যালকাটা, অ্যাজ ইন্ডিয়া ওয়াজ বলছে পার্টিশনস অ্যান্ড গ্র্যান্টেড ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, 47-এ 15 আগস্ট কি হলো? বলছে ফাস্টেড অ্যান্ড প্রে টু কমব্যাট রাইটস ইন ক্যালকাটা অ্যাজ ইন্ডিয়া ওয়াজ পেট্রোনাইজ, বলছে পার্টিশন অ্যান্ড গ্র্যান্টেড ইন্ডিপেন্ডেন্স, পার্টিশন অ্যান্ড গ্র্যান্টেড ইন্ডিপেন্ডেন্স। ক্লিয়ার? 47 September fasted for 3 days to stop communal violence in Calcutta। ঠিক আছে, fasted for 3 days to stop communal version in Calcutta, communal violence, কলকাতায় communal violence যখন ছড়ালো সেটা সংযত করার জন্য কি হলো? আমাদের চেষ্টা করলেন গান্ধীজি 3 days to stop communal violence হলো। 47 September visited Delhi and environs to stop rioting and to visit, দিল্লি থেকে উনি যখন গেলেন রাইটিংটা স্টুডেন্টের মধ্যে বন্ধ করে দিলেন। ঠিক আছে, আর ক্যাম্প অফ রিফিউজিস হিন্দুস অ্যান্ড শিখ ফ্রম পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব মানে ভারতের সীমান্তের দিকে, ওদিকে পাকিস্তান সীমান্তে আবার কি হলো? গুলিগোলা চললো। দিল্লি অ্যান্ড এনভায়ান্স টু স্টপ রাইটিং, ভিজিটেড দিল্লি, এখন দিল্লি যাচ্ছেন। এনভায়ান্স টু স্টপ রাইটিং and to visit camp of refugee, ক্যাম্প অফ রিফিউজিতে গেলেন, উনি ভিজিট করলেন। হিন্দু অ্যান্ড শিখ ফ্রম পাঞ্জাব, হিন্দু অ্যান্ড শিখদের সঙ্গে কি হলো? মিট করলেন উনি। ফাস্টেড, তারপর বলছে ফাস্টেড ফর 5 days, 5 দিন আবার অনশন করলো ইন দিল্লি হলো ফর কমিউনাল ইউনিটির জন্য। বম্ব এক্সপ্লোডেড ইন midst of his prayer meeting of Birla House, প্রেয়ার মিটিং অফ তোমার বিড়লা হাউসে কি করা হলো? বম্ব এক্সপ্লোড করা হলো, বম্ব ছোড়া হলো। 48 জানুয়ারি 30 বলছে কি অ্যাসাসিনেটেড ইন 79 years at বিড়লা হাউস বাই নাথুরাম বিনায়ক গডসে। ঠিক আছে, সে বিড়লা হাউসের সামনে একটা শোক এসবে ছিল, কি বলবো, সেখানেই 79 বছর গান্ধীকে অ্যাসাসিনেট করে হচ্ছে কি আমাদের নাথুরাম বিনায়ক গডসে। ক্লিয়ার? ওয়াই অ্যাম এই একটা বিখ্যাত বই আছে, ইয়েস মিলর্ড, শুনুন ধর্মাবত। এবার গান্ধী সম্পর্কে আমি একটু আউটলাইনটা বলবো। সন অফ গান্ধী, গান্ধীর ছেলেরা কারা? হীরালাল বড় ছেলে, তারপরে মণিলাল, তারপর রামদাস, তারপর দেবদাস। হীরা, মণি, রামদাস, দেবদাস।
দেবদাসের সঙ্গে বিয়ে হয়েছিল চক্রবর্তী রাজাগোপালাচারীর মেয়ে লক্ষ্মী। তাহলে সেখান থেকে কিন্তু শ্রী রাজাগোপালাচারী ওয়াজ বিয়ার অফ আমাদের কাদের গান্ধী। ঠিক আছে। হিজ স্টে ইন আফ্রিকা, আফ্রিকায় কাটিয়েছিল 21 বছর। অটোবায়োগ্রাফি সত্যনাম কাইয়ে রিটেন বাই গান্ধী ইন গুজরাটি ল্যাঙ্গুয়েজ। দিস বুক ওয়াজ ট্রান্সলেটেড বাই হিজ পার্সোনাল সেক্রেটারি মহাদেব দেশাই। ঠিক আছে, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নেম দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মহাদেব দেশাই এটাকে ইংলিশে ট্রান্সলেট করলেন এবং তোমার নবজীবন পত্রিকা ছাড়লেন, নাম ছিল কি, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ক্লিয়ার। এস্টাবলিশমেন্ট অফ দ্য অল ইন্ডিয়া খাদি বোর্ড। অল ইন্ডিয়া খাদি বোর্ড তৈরি হলো 1923-তে। এটা ভালো করে মনে রাখবে। এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া খাদি বোর্ড তৈরি হয়েছিল 1923-তে। অল ইন্ডিয়া স্পিনার্স অ্যাসোসিয়েশন। অল ইন্ডিয়া স্পিনার্স অ্যাসোসিয়েশন হয় কবে? এটা হচ্ছে 23 সেপ্টেম্বর 1925, 23 সেপ্টেম্বর 1925। ফেমাস বুক দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ, তারপর হচ্ছে কমাতে হিন্দ স্বরাজ হলো 1909। ইন্ডিয়া অফ মাই ড্রিম বিখ্যাত বই ছিল ইন্ডিয়া অফ মাই ড্রিম। সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, সত্যাগ্রহ অফ সাউথ আফ্রিকা। কনকোয়েস্ট অফ সেলফ, কনকোয়েস্ট অফ সেলফ। ঠিক আছে, কনকোয়েস্ট অফ সেলফ একটা বিখ্যাত বই ছিল, যেটা পিএসসি তে এসেছিল এবার আমাদের, তাই তো। হিন্দ স্বরাজ পাবলিশ হয়েছে 1909, এটা মনে রাখবে। প্রমিনেন্ট নিউজ পেপার, যে নিউজ পেপারগুলো এডিটিং করতেন তার মধ্যে আছে গ্রিন প্যাম্পলেট 14 আগস্ট 1896 রাজকোট থেকে। ইন্ডিয়ান ওপিনিয়ন গুজরাটি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটো ভার্সনে ছিল। ইয়ং ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া 1990 ইংলিশে শুনতে চাইছে। হরিজন 1932 ইংলিশ। ঠিক আছে, হরিজন 32-এ ইংলিশে। আর একটা পত্রিকা ছিল কি নবজীবন, এখানে কমা দিয়ে নবজীবন হবে। নবজীবন আর একটা পত্রিকা ছিল। ক্লিয়ার। গুজরাটি, এটা বেরোচ্ছে নবজীবন গুজরাটি ল্যাঙ্গুয়েজে। হরিজন বন্ধু গুজরাটি, হরিজন সেবক হচ্ছে হিন্দি। কোন ম্যাগাজিনটা একমাত্র হিন্দি ছেড়েছিল? যে হরিজন সেবক, হরিজন সেবধি, এটা গুজরাটি, এই গুজরাটি ল্যাঙ্গুয়েজ হরিজন সেবধি। গান্ধীজ আইডিওলজিস, গান্ধীর আইডিওলজি গুলো একটু ভালো করে জানতে হবে। গান্ধীর আইডিওলজির মধ্যে প্রথমে আসবে হচ্ছে সত্যাগ্রহ। সত্যাগ্রহ বলতে কিন্তু গান্ধী বুঝেছিল মিনস টু অ্যাচিভ অ্যান এন্ড, শেষ পর্যন্ত কোনো কিছু অ্যাচিভ করতে হবে। এটা বললাম সত্যাগ্রহ, মিনস টু অ্যাচিভ অ্যান এন্ড, শেষ পর্যন্ত কোনো কিছুকে অ্যাচিভ করতে হবে। নন ভায়োলেন্স স্ট্রংগেস্ট ওয়েপন অফ দ্য ব্রেভ, সাহসিকতার সবচেয়ে বড় অস্ত্র, সেটা কি বললাম? নন ভায়োলেন্স, স্ট্রংগেস্ট ওয়েপন অফ দ্য ব্রেভ। ঠিক আছে। রাম রাজ্য ডেভেলপমেন্ট অফ অল, রাম যেমন সব প্রজাদের কল্যাণে কাজ করতো, প্রজাদের হয়ে সবকিছু করতো, তখন রাম রাজ্য মানে যে কনসেপ্টটা দিয়েছিল কি, কনসেপ্টটা দিয়েছিল তুই হিন্দু হোক বা মুসলমান হয়ে যাক, যাই হোক, সবারই একটা ডেভেলপমেন্ট হোক। তা রাম রাজ্য মানে ডেভেলপমেন্ট অফ অল। এবার আসছে ধর্ম, ধর্ম সম্পর্কে উনি কনসেপ্ট দিয়েছিলেন। ধর্ম সম্পর্কে উনি কি বলছেন? উনি বলছেন এভরি ওয়ান পারফর্মস হিজ অর হার ডিউটিস। ধর্মতে উনি বলছেন যে প্রত্যেকটা মানুষ সে তার নিজের একটা ডিউটি পালন করে, তার স্ত্রীও তার একটা ডিউটি পালন করে। তারপর হিজ অর হার ডিউটিস। ঠিক আছে। এবার আসছে খাদি। খাদি মানে হচ্ছে পুরো ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য উনি চাইলেন ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। সবাই খাদির কাপড় পরুক, বিদেশি কাপড় পরবে না, হলো ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের জন্য খাদি। ট্রাস্টিশিপ থিওরি, এবার যদি ট্রাস্টিশিপ থিওরির কথা যখন আসছে, সেটা কি টু রিমুভ ইনইকুয়ালিটি ফ্রম সোসাইটি। ট্রাস্টিশিপ থিওরির কথা হচ্ছে টু রিমুভ ইনইকুয়ালিটি, টু রিমুভ ইনইকুয়ালিটি ফ্রম সোসাইটি। মনে রাখবে, সোসাইটি থেকে ইনইকুয়ালিটিটাকে উনি বাদ দিতে চেয়েছিলেন। টু রিমুভ ইনইকুয়ালিটি ফ্রম সোসাইটি, সোসাইটি থেকে রিমুভ করতে চেয়েছিলেন ইনইকুয়ালিটি। ক্লিয়ার? যাক, ভালো করে দেখলে। গান্ধী এপিসোডটা আমি পুরো শেষ করলাম। আমি আবার চলে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমি এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে এম কে গান্ধী সম্পর্কে,
তার পুঙ্খানুপুঙ্খ বইপত্রগুলো, তার ম্যাগাজিনগুলো, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করলাম। এবং আমি আবারও বলে রাখছি, যারা তোমরা এখনো পর্যন্ত ভর্তি হওনি, ক্লিয়ার, তারা কিন্তু ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাও। এবং ভর্তি হওয়ার জন্য আমি আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এই ডিএসএ স্যার এই রেফারেল কোডটাকে ইউজ করো, 10% ডিসকাউন্ট। এবং যেহেতু তোমরা আগে থেকে ক্লাস দেখছো, তার জন্য আরো 3-4% ডিসকাউন্ট পেতে পারো। আর যাদের প্লাস পয়েন্ট অনেকটাই জমে গেছে, তারা আরো 5 to 7% তোমরা ছাড়, মানে 17% পর্যন্ত ছাড় পেতে পারো। ক্লিয়ার? এটা ভালো করে মনে রেখো। ঠিক আছে? তারপর আমি আবার চলে যাচ্ছি, আমি আবার কালকে তোমাদের ক্লাস করাবো। কালকে আবার একটা নতুন টপিক, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা নতুন টপিক নিয়ে আমি আলোচনা করবো। ক্লিয়ার? তোমরা আশা করি ভালো করে ক্লাসটা করবে। ঠিক আছে? এবং সামনের যে আমাদের প্রিলি পরীক্ষাটা আসছে, 2000 আমাদের 21 ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে। বাই চান্স পিছিয়ে গেলে মার্চ মাসে তো হবেই। ক্লিয়ার? এই এক্সামটার জন্য কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন নিতে হবে, ভালো করে তৈরি হবে। ক্লিয়ার? আমি এটাই বলবো, আর দেরি নয়। ঠিক আছে? তোমরা ভর্তি হয়ে যাবে। ওকে, ওয়েলকাম।